গুরুত্বপূর্ণ রাস্তাগুলো সিল করে দেওয়া হয়, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে স্কুল সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়, স্থগিত করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবাও। পরিস্থিতিটা একবার বোঝার চেষ্টা করুন। ধরে নিলাম এই টিএলপি যে মুভমেন্ট করছে তা তাদের রাজনৈতিক উদ্দেশ্য থেকে করছে, কিন্তু যে এজেন্ডায় তারা আন্দোলনটা করছে সেই এজেন্ডাকে সমর্থন করছে ওই পাকিস্তানের একটা বিরাট অংশ। না হলে কখনো লাহোরে, কখনো আবার মুরিদকেতে এত মানুষ পথে নামে। এজেন্ডাটা কি? এক নম্বর হলো পাকিস্তানের সরকার আমেরিকার পুতুল হয়ে কাজ করছে, তার বিরোধিতা। আর দু নম্বর এই গাজাকে সমর্থন করা, অর্থাৎ পাকিস্তানের অভ্যন্তরে একটি বড় অংশ আমেরিকার সাথে পাকিস্তানের শেহবাজ সরকারের এই চাটুকারিতাকে পছন্দ করছে না। আবার পাকিস্তানের ইসলামপন্থীরা গাজার ওপর আমেরিকার পৃষ্ঠপোষকতায় ইসরায়েলি হামলাকে সমর্থন করছে না। অর্থাৎ পাকিস্তানের অভ্যন্তরে গড়ে উঠছে কট্টরপন্থী ইসলামপন্থীদের অবস্থান, যাকে বন্দুকের নল দিয়ে দমিয়ে রাখতে চাইছে ওই শেহবাজের সরকার। প্রশ্ন হলো, ইসলামপন্থীদের বিরুদ্ধে শেহবাজ সরকারের এই দমন নীতি বিশ্বের অন্য ইসলামপন্থী দেশগুলো কি মেনে নেবে? ইসলামের ধ্বজাধারী জঙ্গি সংগঠনগুলোও কি মেনে নেবে এই কট্টরপন্থী ইসলামীদের গুলিতে নিকেশ করার মতো ঘটনা? আমেরিকাকে তোষামত করতে গিয়ে কি তবে নিজের দেশেই এখন ভিলেন হয়ে উঠেছেন শেহবাজ শরীফ? যে পাক সেনাপ্রধান নিজের ধর্ম নিয়ে এত বড়াই করে হিরো হয়েছিলেন, সেই আসিফ মুনির কি তবে এবার আমেরিকার হাতের পুতুল হয়ে নিজের ধর্মের মানুষের কাছেই খলনায়ক হয়ে উঠছেন? পাকিস্তান এমন একটি দেশ যারা না নিজেদের ধর্মকে রক্ষা করতে পারে, না ধর্মীয় ভাবাবেগকে গুরুত্ব দিতে জানে। সে কারণেই কি খুব সহজেই কট্টরপন্থী ইসলামী সংগঠনের আন্দোলনকারীদের গুলি করে মারতে তাদের হাত কাঁপছে না? আমেরিকার দাসত্ব করতে গিয়ে পাকিস্তান কি তবে ধর্মনিরপেক্ষতার বার্তা দিতে চাইছে? জানি এই প্রশ্ন শুনে আপনারা অনেকেই হাসছেন, কিন্তু তর্কের খাতিরে যদি ধরে নিই যে পাকিস্তান কট্টরপন্থী ইসলামপন্থীদের মাথাচাড়া দিয়ে উঠতে দিতে চাইছে না, তবে কি পাকিস্তানের বুকে গজিয়ে ওঠা ইসলামিক জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধেও তারা একই রকম ব্যবস্থা নেবে? এ প্রশ্নের উত্তর আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটি শিশুও এর উত্তর দিতে পারে। প্রশ্ন হচ্ছে, পাকিস্তান কি তবে দ্বিচারিতা করছে না? কট্টরপন্থী ইসলামিক রাজনৈতিক সংগঠনের জন্য একরকম মনোভাব, আবার ইসলামিক জঙ্গি সংগঠনগুলোর জন্য অবস্থান একেবারে তার উল্টো। জামাই আদর করে জঙ্গিদের রাখতে, খাওয়াতে, পড়াতে যে ওই পাকিস্তান সিদ্ধহস্ত, তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। আবার আরও একটি বিষয় লক্ষ্য করুন, পাকিস্তানে কখন এই ঘটনা ঘটছে? যখন দীর্ঘ 2 বছরেরও বেশি সময় ধরে চলে আসা ওই হামাস এবং ইসরায়েলি যুদ্ধ সদ্য যুদ্ধবিরতিতে পরিণত হয়েছে। মিশরে বসতে চলেছে গাজা শান্তি শীর্ষ সম্মেলন, যে সম্মেলনের সভাপতিত্ব করবেন আবার ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঠিক সেই সময়ে পাকিস্তানে গাজার সমর্থনে এবং আমেরিকার বিরোধিতায় শুরু হয়েছে আন্দোলন। প্রশ্ন হচ্ছে, সত্যিই কি থামতে চলেছে ওই হামাস ও ইসরায়েলের যুদ্ধ, নাকি গাজা শান্তি শীর্ষ সম্মেলন হামাসের হাতে বন্দি থাকা ইসরায়েলিদের মুক্তি দেওয়ার একটি ছক মাত্র? যে সম্মেলনে আবার যোগ দেবার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। তবে কি নতুন করে আবার ভারতের সাথে সম্পর্ক ভালো করতে চাইছে আমেরিকা? এমনটা হলে পাকিস্তানের কি হবে? 10ই অক্টোবর শুক্রবার থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এক বিবৃতিতে আইডিএফ এই বিষয়টি নিশ্চিত করেছে। কিন্তু যে সমঝোতা অনুযায়ী এই দীর্ঘদিন ধরে চলে আসা যুদ্ধ আপাত বিরতি হয়েছে, সেই সমঝোতায় কি বলা হয়েছে জানেন কি? সমঝোতা অনুযায়ী ইসরায়েল তাদের সেনা প্রত্যাহার করবে, আর ইসরায়েল সেনা প্রত্যাহারের 72 ঘন্টার মধ্যে সমস্ত বন্দীকে মুক্ত করতে হবে হামাসকে। সোমবার দুপুর পর্যন্ত হামাসকে বন্দী মুক্তির সময় দেওয়া হয়েছিল। চুক্তির শর্ত মেনে সোমবার 7 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে হামাস জঙ্গিরা। গাজা থেকে এই ইসরায়েলে পৌঁছেছে তারা। তাদের স্বাগত জানাতে ইসরায়েলি পতাকা নিয়ে তেল আবিবের রাস্তায় ভিড় জমিয়েছিল সাধারণ মানুষ। জানা গেছে জীবিত অবস্থায় 20 জন ইসরায়েলি হামাসের হাতে বন্দী রয়েছে।
তাদের মধ্যে 7 জনকে যুদ্ধবিরতি চুক্তি মেনে প্রথম দফায় মুক্তি দেওয়া হয়েছে। বিনিময়ে শতাধিক ফিলিস্তিনীয় বন্দীকে মুক্তি দেবে ওই ইসরায়েল। এই বন্দি বিনিময়ের প্রক্রিয়ার মধ্যেই পশ্চিম এশিয়া সফর শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবারই ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হেরগৌজ এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছিলেন অন্যান্য শীর্ষ কর্তারাও। ইসরায়েল থেকে ট্রাম্প মিশরের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তিনি মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে গাজা শান্তি শীর্ষ সম্মেলনের সভাপতিত্ব করবেন। এদিন মধ্যপ্রাচ্যগামী বিমানে চাপার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান গাজার যুদ্ধ শেষ। তবে গাজায় যুদ্ধবিরতি বহাল থাকবে কিনা এই প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জানান তিনি মনে করেন যুদ্ধবিরতি বহাল থাকবে, কারণ মানুষ ক্লান্ত হবে নাই বা কেন? দীর্ঘ 2 বছরেরও বেশি সময় ধরে এই যুদ্ধ চলে আসছে। যে যুদ্ধ থামানোর দাবি করে মার্কিন প্রেসিডেন্ট আজ উচ্ছ্বসিত, তিনি নিশ্চয়ই জানেন যে এই 2 বছরেরও বেশি সময় গাজার পরিস্থিতি কি হয়েছে। জানলে আপনারাও আঁতকে উঠবেন যে গাজা আজ একটি শুধুই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যে পরিস্থিতি গাজার হয়েছে সেখান থেকে গাজাকে পুনর্গঠন করতে কয়েক প্রজন্ম লেগে যাবে। না, একথা আমি বলছি না, একথা বলছেন খোদ ওই রাষ্ট্রপুঞ্জের এক বিশেষজ্ঞ। 2 বছর ধরে চলা যুদ্ধে ইসরায়েলি বোমায় তাদের বাড়ি ঘর আশেপাশের এলাকা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুক্রবার ইসরায়েল গাজার বিভিন্ন এলাকা থেকে সেনা প্রত্যাহারের পর উত্তর গাজায় ফিরতে শুরু করেছেন লাখো লাখো ফিলিস্তিনি। কিন্তু কোথায় ফিরবেন, কোথায় থাকবেন তারা? রাষ্ট্রপুঞ্জের আবাসন অধিকার বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার বালাকৃষ্ণ রাজাগোপাল বলেছেন, উত্তর গাজার যে সমস্ত এলাকা থেকে ইসরায়েলি সেনারা সরে গেছেন সেখানে ফিরে ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই খুঁজে পাচ্ছেন না। যুদ্ধের মানসিক প্রভাব এবং আঘাতের মাত্রা ভয়াবহ। গাজা জুড়ে বাড়িঘর ধ্বংসের বিষয়টি বর্ণনা করতে গিয়ে ওই রাজাগোপাল ডোমিসাইড শব্দটি ব্যবহার করেছেন। এর অর্থ হলো গণহারে মানুষের বসত বাড়ি ধ্বংস করে তাদের বাস্তুচ্যুত করা। তার মতে গাজায় বাড়িঘর ধ্বংস করায় ওই ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের জাতি হত্যার অন্যতম প্রধান উপাদান। রাজাগোপাল বলেছেন, মানুষকে উচ্ছেদ করে একটি অঞ্চলকে বসবাসের অযোগ্য করে তোলা জাতি হত্যার মূল উপাদানগুলোর একটি। গাজার পুনর্গঠন প্রক্রিয়া শেষ হতে কয়েক প্রজন্ম লেগে যাবে। জানেন কি, গত 2 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে কত মানুষের মৃত্যু হয়েছে? তথ্য বলছে 2023 সালের 7ই অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখনো পর্যন্ত 67,700 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের সংখ্যাটা ধরলে আরও বেড়ে যাবে। গাজায় নেমে এসেছে একেবারে মানবিক বিপর্যয়। জাতিসংঘের হিসেব অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত গাজার 92% ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বা ধ্বংস হয়েছে। লাখো লাখো বাস্তুচ্যুত ফিলিস্তিনি এখন ওই তাঁবু আর অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে বসবাস করছেন। আর মার্কিন প্রেসিডেন্ট বলছেন তিনি মনে করছেন যুদ্ধবিরতি বহাল থাকবে, কেন না মানুষ ক্লান্ত। যে মানুষগুলোর কিছুই নেই সেই মানুষগুলো ক্লান্ত হবে না তো কে হবেন বলতে পারেন? শান্তির দূত হয়ে নোবেল পাওয়ার জন্য লাফালাফি করেও ব্যর্থ হয়েছেন। তবে নোবেল না জুটলেও এই ট্রাম্পকে দেশের সর্বোচ্চ সম্মান দিচ্ছে ইসরায়েল, কেননা যুদ্ধ থামানোর জন্য। যে যুদ্ধ থামাতে 2 বছরেরও বেশি সময় লেগে যায়, সেই যুদ্ধ থামানোর কৃতিত্ব কি সত্যিই দাবি করা যায়? যখন একটি দেশের 92% শুধুই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে, তখন যুদ্ধ থামানোর কৃতিত্ব নিয়ে পুরস্কার গ্রহণ করাটাও কি ওই মানবিকতার উদাহরণ? ভেবে দেখবেন একবার প্রশ্নগুলো। আবার ঘটা করে গাজা শান্তি সম্মেলন করা হচ্ছে। এই সম্মেলনে অংশ নেওয়ার জন্য আবার মার্কিন প্রেসিডেন্ট এবং মিশরের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছিলেন।
কিন্তু প্রোটোকল মেনে ভারতের প্রতিনিধি ওই সম্মেলনে উপস্থিত থাকলেও যাচ্ছেন না প্রধানমন্ত্রী।